আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজ আমরা আপনাদের 10 বছর বয়সে মা হওয়া একটি 10 বছরের মেয়ের গল্প শোনাব। এই গল্পটি ডাক্তার শাবানা নামে একজন মহিলা ডাক্তার বর্ণনা করেছেন। ডাক্তার শাবানা বলেন যে জীবনে এমন অনেক সময় এসেছে যার কথা আমি বলতে চাই, কিন্তু এই গল্পটি ছিল একটি ছোট মেয়ের, যে আমাকে কেবল অনেক অবাকই করেন, বরং সারা জীবনের জন্য আমার মেয়েদের প্রতি আমাকে মুগ্ধ করেছে। ডাক্তার শাবানা বলেন যে সেই দিনটি ছিল পীর অর্থাৎ সোমবার, যখন একজন মহিলা তার 10 বছর বয়সী মেয়েকে নিয়ে আমার অফিসে প্রবেশ করেন। আমি যখন সেই মেয়েটিকে দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম। মেয়েটির পেট অসাধারণভাবে বড় হয়ে গিয়েছিল। মেয়েটিকে দেখে আমার মনে হয়েছে যে হয়তো এটা নিশ্চয়ই কোনো রোগ অথবা পেটে পানি জমে থাকার কারণে পেট বেড়ে গেছে। কিন্তু যখন আমি মেয়ের মায়ের দিকে তাকালাম তখন তার চোখে জল এসে গেল। আমি তার মায়ের কাছে জানতে চাইলাম, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আমার কথা শুনে সে আমার সামনে হাত জোর করে দাঁড়ালো। আমি বুঝতে পারছিলাম না কেন সে এমন করছে। আমি যখন তার দিকে অজ্ঞতার সাথে তাকালাম তখন সে আমাকে বলতে শুরু করলো, ডাক্তার সাহেবা, আমার সম্মান রক্ষা করুন। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই, হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিন। তো চলুন শুরু করি। যখন আমি মেয়ের মায়ের দিকে তাকালাম তখন বুঝতে পারলাম যে মেয়েটি গর্ভবতী এবং এখন মেয়ের মা আমাকে বলছিল যে আমার তার জীবন অর্থাৎ তার সম্মান রক্ষা করা উচিত, যাতে কেউ জানতে না পারে যে তার মেয়ে গর্ভবতী। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকালাম এবং বললাম, আমি আল্ট্রাসাউন্ড করাবো। তার মা বললেন, না ডাক্তার সাহেবা, আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করার কোনো প্রয়োজন নেই, সে গর্ভবতী, তুমি দেখতে পাচ্ছ না? তুমি এটা খুব ভালো করেই জানো। ডাক্তার শাবানা আরো বলেন যে আমি ওই মেয়ের মাকে বলেছিলাম যে এটা এমন নয়, কিন্তু আমাকে তোমার মেয়েকে দেখতে হবে এবং দেখতে হবে বাচ্চার স্বাস্থ্য কেমন এবং সে কিভাবে গর্ভবতী হয়েছে, তার সাথে কোনো অবিচার বা অতিরিক্ত আচরণ করা হয়েছে কিনা। তারপর মেয়েটির মা বলতে শুরু করলেন, না ম্যাডাম, আমি এটা জানি না, তোমার তাকে জিজ্ঞাসা করা উচিত। সে আমাদের মুখ কালো করার জন্য কোনো কমতি রাখেনি। সেই মহিলা তার মেয়ের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন। তারপর তিনি আমার সামনে হাত জোর করে বললেন, যদি তার বাবা এই কথা জানতে পারে তাহলে সে তাকে মাটিতে জীবন্ত পুঁতে দেবে। আমি বললাম, তোমার মেয়ের পেট এত বড় কেন? তোমার স্বামীকে এটা দেখেনি? আমার কথা শুনে সে তার চোখের জল মুছে বলল, না, সে মনে করে তার পেটে পানি ভরা অথবা ইনফেকশন হয়েছে। যাই হোক, আমার মেয়ের সুনাম খুব ভালো, কেউ আমার মেয়েকে তার যৌবনেও এভাবে অভিযুক্ত করতে পারবে না। সর্বোপরি এটা তার শৈশব এবং তোমার এটা ভাবা উচিত নয় যে আমি ওর মা হয়ে তাকে সহায়তা করছি। বরং কথা হলো, আমাদের বাচ্চারা খুব ভালো পরিবেশে বাস করে, ওরা খুব ভালোভাবে বেড়ে উঠেছে এবং ওদের কোনো কিছুর অভাব নেই। স্কুলের পরিবেশও ভালো, সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমার মেয়ের সাথে এমন কোনো ঘটনাও ঘটেনি, কিন্তু কি করব? বলতে বলতে সেই মহিলা মাথা নিচু করে ফেললেন। তারপর আমি ওকে সন্দেহ করা শুরু করলাম। মনে মনে ভাবলাম, এটা সম্ভব হতে পারে না যে এই মেয়েটি কোনো পুরুষ ছাড়া, কোনো নিষ্ঠুরতা ছাড়া এবং অতিরিক্ত ব্যবহার ছাড়া গর্ভবতী হয়েছে। কেউ নিশ্চয়ই কিছু নিষ্ঠুরতা করেছে, কোথাও এই মা নিশ্চয়ই অবহেলা করেছে, তাই এই মেয়ের এই অবস্থা। যখন দেখলাম তার মা আমার চোখ চুরি করছে তখন মনে হলো তার মা আমাকে পুরো ঘটনাটা বলতে চান না। আমি তাকে বললাম, তোমাকে তোমার মেয়ের আল্ট্রাসাউন্ড করাতে হবে, তবেই আমি জানতে পারবো তোমার বাচ্চা কোন মাসে এবং তাকে কি চিকিৎসা দেওয়া যেতে পারে। এই কথা শুনে মহিলাটি আল্ট্রাসাউন্ড করাতে রাজি হলেন। আমি তার মেয়েকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে যেতে শুরু করলাম এবং তিনি বললেন, ডাক্তার, আমিও আপনার সাথে যাব। মনে হলো মহিলাটি শিশুটিকে আমার সাথে একা পাঠাতে চাননি, হয়তো তিনি চাননি তার মেয়েটি আমার সাথে কথা বলুক। আমার কাছে এটা অদ্ভুত লেগেছে, কিন্তু বেসরকারি ক্লিনিকের লোকেরা এইভাবে বকবক করে। যদি এটি একটি সরকারি ক্লিনিক হয় তাহলে লোকেরা খুব বেশি কথা বলে না, তারা ডাক্তারের সবকিছু বিশ্বাস করে, কিন্তু বেসরকারি ক্লিনিকে কেউ কারো কথা শুনে না, তবে বেশিরভাগ রোগী যা ইচ্ছা তাই করে। এবার সেই মহিলাও তার মেয়ের সাথে আল্ট্রাসাউন্ড রুমে আসতে চাইছিলেন, তাই আমি তাকে বারণ করিনি। সে আমার সাথে রুমে এসেছিল। আমি তার মেয়ের আল্ট্রাসাউন্ড করতে শুরু করলাম। সেও বসে স্ক্রিন দেখছিল। সে আমাকে বলল, তুমি কি মনে করো কোনো আশা আছে, মানে আমার মেয়ের সম্মান রক্ষা পাবে? ডাক্তার শাবানা বলল যে আমি তার মাকে বলেছিলাম, দেখো, তুমি সম্মান এবং অসম্মানের কথা বলো না, এটা একটা ছোট মেয়ে, আর যাই হোক, যখন সে কোনো অপরাধ করেনি তখন কেন তুমি তার মাথায় এই কথা চাপিয়ে দিচ্ছ? ছোট মেয়েরা এই বিষয়ে আগ্রহী নয়। তোমার মেয়ের চারপাশের পরিবেশের দিকে নজর রাখতে হবে। তোমাকে খুঁজে বের করতে হবে সে কাদের সাথে দেখা করে, সে কি করে, সে কোথায় যায়, তার সাথে কে থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর সাথে তোমাকেও তোমার মেয়ের যত্ন নিতে হবে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসার সাথে সাথেই তুমি বুঝতে পারবে যে তোমার মেয়ের কি হবে। আমি ওই মহিলাকে বললাম, যদিও আমি আগে থেকেই সবকিছু জানতাম, আল্ট্রাসাউন্ড পড়া আমার জন্য কঠিন ছিল না, তবুও আমি আধ ঘন্টা ধরে ভাবলাম যে এই মহিলাকে আমি কি বলবো।
বলবো। পাশে সে খারাপ বোধ করে তার মেয়েকে মারতে শুরু করে। আমি ওই মহিলাকে খুব জোরে কথা বললাম। আমি বললাম, দেখো, তোমার মেয়ে খুব নাজুক সময় পার করছে, এই মুহূর্তে তার জীবনও নষ্ট হতে পারে, অতএব তোমাকে তার অনেক যত্ন নিতে হবে। তুমি যদি তার যত্ন নাও তাহলেই কেবল তার জীবন সহজ হবে। যাই হোক, তুমি সন্তানের মা, তার সাথে এত খারাপ আচরণ করবে এমন কোনো শত্রু নেই। তোমার 10 বছরের মেয়ে গর্ভবতী এবং সে 7-8 দিন ধরে সন্তান ধারণ করছে, মাসখানেক কেটে গেছে। এমন পরিস্থিতিতে যদি আমি তোমার মেয়েকে ওষুধ দেই তাহলে হয়তো সারা জীবন তার সমস্যা থাকবে। তোমার যা করা উচিত তা হলো তোমার মেয়েকে নিয়ে যাও আর যত্ন নাও, সন্তান জন্মাতে দাও, কোনো অবৈধ কাজ করো না এবং এই ব্যাপারে কিছুই করা যাবে না। প্রথমত সে খুব ছোট, দ্বিতীয়ত তোমার মেয়ের অবস্থা নাজুক, তার যত্ন নাও, তাকে বাড়িতে নিয়ে যাও। আমি ওই মহিলাকে এই কথা বলে আশ্বস্ত করলাম, কিন্তু সে কাঁদতে শুরু করলো এবং বলল, ডাক্তার, তুমি যা বলছো তা একেবারেই অসম্ভব। আমি যদি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাই তাহলে সন্তান জন্মের আগেই তাকে মাটিতে জীবন্ত কবর দেওয়া হবে। আমার জায়গায় নিজেকে ভাবো, তুমি যদি এমন একটি সন্তানের মা হতে এবং সে গর্ভবতী হতো তাহলে কি তোমার স্বামী তোমাকে ক্ষমা করত? সবকিছুর জন্য সন্তানের মাকে দোষ দেওয়া হতো। আর তার প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। আমি তাকে বাড়িতে নিতে পারছি না, আপনার কাউকে না কাউকে নিয়ে আসা উচিত, না হলে আমার মেয়েকে ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ডাক্তার শাবানা বললেন। ওই মহিলার সঙ্গ দেখে আমি অবাক হয়েছি। আপনার মেয়েকে রেখে আপনি কোথায় যাবেন? আপনার মেয়ে ছাড়া আপনার একমাত্র ভরসাকে। মহিলা বললেন, দেখুন ম্যাডাম, আমি এটা জানি না, তবে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলুন, কারণ এই মেয়েটি হয় মারা যাবে অথবা আপনার তাকে কিছু চিকিৎসা দেওয়া উচিত। আমার কথা শুনে মেয়ের মা কাঁদতে শুরু করলেন। তারপর আমি মেয়ের মাকে প্রস্তাব দিলাম। তারপর আমি সেই মহিলাকে একটা কথা বললাম। আমি বললাম, যদি আপনি আপনার মেয়েকে আমার ক্লিনিকে থাকতে দেন এবং সন্তান জন্ম না হওয়া পর্যন্ত তাকে বাড়িতে না নিয়ে যান তাহলে কি সম্ভব? তিনি দ্রুত বললেন, হ্যাঁ, এটা সম্ভব। আমি আমার স্বামীকে সেটা বলবো। আমি আমার মেয়েকে আমার বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বোনেরা তো বন্ধু, সে আমাকে সাপোর্ট করবে, সেও জানে আমার মেয়ের কি হচ্ছে। আমি শুধু আমার স্বামীকে কোনোভাবে নিয়ন্ত্রণ করব। তুমি বলো, এই কাজের জন্য তুমি কত টাকা নেবে? সেই মহিলা অসুস্থ এবং অসহায়ও ছিল এবং তার মেয়ের জন্য খুব চিন্তিত ছিল। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, আমি তোমার কাছ থেকে কোনো টাকা চাই না, আমি শুধু এই মেয়ের জন্য করুণা করে তোমাকে এটা বলেছি। যাই হোক, রাতে আমার ক্লিনিকে কেউ থাকে না, আমি একাই, তাই আমি তার যত্ন নেব। সেই মেয়ের মা আর কি চাইছিল? সে ইতিমধ্যে চিন্তিত ছিল এবং বলতে শুরু করলো, ঠিক আছে, আমি তাকে এখানে রেখে যাব। সে চলে যাওয়ার পর আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কি স্কুলে যাও? সে আমাকে কিছু বলল। আমার সন্দেহ হয়েছিল যে হয়তো স্কুলের ভ্যান ড্রাইভার। আমি হয়তো এমন কিছু করিনি যার ফলে এমনটা হয়েছে, কিন্তু মোটেও তা হয়নি। মেয়েটি আমাকে এমন কোনো তথ্য বলেনি, যদিও সে ভয় পায়নি। তবুও মনে হচ্ছিল মেয়েটি জানে না তার সাথে কি হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে। সে তার পেটে হাত রেখে নির্দোষভাবে আমাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, আমারও কি সন্তান হবে? আমি মা হব? আমি 10 বছরের মেয়েটিকে বললাম, হ্যাঁ মা, তুমি মা হবে, কিন্তু এর জন্য তোমাকে খুব সাবধান থাকতে হবে। আমি তাকে এদিক ওদিক যেতেও নিষেধ করে বললাম যে এখন তোমাকে শুধু নিজের যত্ন নিতে হবে, বিশ্রাম নিতে হবে ইত্যাদি। নিজের জন্য প্রার্থনা করো এবং মনে রাখার চেষ্টা করো যে কেউ যদি কখনো তোমার সাথে অভদ্র আচরণ করে থাকে বা কোনো ভুল কাজ করে থাকে তাহলে আমাকে সত্যটা বলো। সে অবিশ্বাসে মাথা নাড়ল আর সে বলল, আজ পর্যন্ত আমার সাথে এমনটা কখনো ঘটেনি, কেউ আমাকে কিছু বলেনি। আমি বুঝতে পারছিলাম সে কি বলছে, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। মেয়েটির মা পরের দিন এসেছিলেন। তার কাছে হালুয়া এবং আরো অনেক শুকনো জিনিস ছিল যা আমি তাকে দিতে পারতাম। আমি মেয়েটির মায়ের কাছ থেকে সবকিছু নিয়ে ক্লিনিকে রেখে দিলাম। মেয়েটির মা আরো বলেছিলেন যে তিনি মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসবেন। মেয়েটি তার মায়ের অভাব অনুভব করত, কিন্তু একই সাথে সে চিন্তিতও ছিল। যাই হোক, আমি তাকে ক্লিনিকে রেখে দিলাম। তার দিনগুলি এখন শেষ হয়ে আসছে। আমি আরো চিন্তিত ছিলাম যে এই মেয়েটির মামলাটি হয়তো কোনো অস্বাভাবিক উপায় নেওয়া হবে না, কারণ আমি তার মাকে বলেছিলাম যে আপনার চিন্তা করার দরকার নেই, আপনার মেয়ের মামলা আমার হাতে, তাই আমি এটি নষ্ট হতে দেব না এবং এটি তার ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলবে না। মেয়েটির জন্মের দিন সে দুটি সুন্দর মেয়ের জন্ম দেয়। বাচ্চাগুলো ছিল মোটা, মিষ্টি এবং সুস্থ। আমি তাদের দেখে অবাক হয়ে গেলাম। তারা জমজ ছিল। আমি আগে কখনো এমন কিছু দেখিনি। বাচ্চাটির স্বাস্থ্য খুব খারাপ ছিল। আমি তাকে হাসপাতাল থেকে সরাসরি বাড়িতে নিয়ে গেলাম। এখন সে একজন প্রাপ্তবয়স্ক মহিলার মতো দেখাচ্ছিল। আমার তার জন্য খারাপ লাগছিল। আমি তাকে আবার জিজ্ঞাসা করার চেষ্টা করলাম। সে কিছুই জানতো না এই বাচ্চাগুলো তার, কিন্তু আমি বাড়ির কাউকে বলতে কঠোরভাবে অস্বীকৃতি জানালাম। আমি বাচ্চাটির মাকে পুরো সত্যটা বলেছিলাম যে আমি একটি নিঃসন্তান দম্পতির ঘরে জন্ম নেওয়া দুটি বাচ্চা দেব, তোমার এই নিয়ে চিন্তা করার দরকার নেই। মেয়েটির মা চিন্তামুক্ত হয়ে গেল। তিনি আমাকে হাজার হাজার টাকা দিয়ে বললেন, এই কঠিন সময়ে আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আমি তাকে সমর্থন করেছিলাম। আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমি আমার মেয়েকে আমার খালার বাড়িতে রেখে এসেছি। তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। যাই হোক, তিনি বাচ্চাদের সম্পর্কে খুব বেশি তথ্য রাখতেন না, কিন্তু যদি তিনি জানতেন তাহলে কি হতো তা আমি জানি না।
মহিলাটি এই কথা বলে চলে গেলেন। আমার মতে তিনি এখন আত্মবিশ্বাসী এবং তার উদ্বেগ শেষ হয়ে গেছে, কিন্তু আমি তার মেয়ের কথা ভাবতে লাগলাম। মনে হচ্ছিল যেন সে আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ব্যথার কারণে সে আমাকে কিছুই বলতে পারছিল না। আমি তাকে বেশি কিছু বলিনি। মেয়ে চলে যাওয়ার পর আমার ঘরে উপস্থিত নার্স আমাকে অদ্ভুত কিছু বলল। নার্স বলতে শুরু করলেন, তুমি কি মনে করো না যে মেয়ের মায়ের মনোভাব অদ্ভুত বলে মনে হয়েছিল? আচ্ছা, ডাক্তার শাবানা বললেন, আমি হাল ছেড়ে দিয়েছি। আমি অপ্রয়োজনীয় বিষয়গুলিতে এটি পড়তে চাইনি। প্রায় 7 থেকে 8 মাস কেটে গেল। মেয়েটি আবার আমার ক্লিনিকে প্রবেশ করল। এবার তার মাও তার সাথে ছিলেন এবং মেয়েটি একটি বড় স্কার্ফ পরেছিল। মেয়েটির উচ্চতা অনেক বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল তার জীবনে অন্য কোনো সমস্যা আছে। আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো সমস্যা আছে যার জন্য সে আমার সাথে কথা বলতে এসেছে, কিন্তু সে আসার সাথে সাথেই আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন সে এসেছে। সে বলতে শুরু করলো যে আমার মেয়েটির আবার একই লক্ষণ দেখাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ধরনের লক্ষণ। মেয়েটির মা কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে আমি বুঝতে পারলাম যে বিষয়টি আরো গোলমাল। তার সাথেও একই ঘটনা ঘটেছে যার জন্য সে আগে আমার কাছে এসেছিল। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত বয়সে একটি ছোট মেয়ে বারবার এমন দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তাও যখন তার মা কোনো খবর পাননি এবং মেয়েটি জানে না। আমি বললাম, এখন এইসব কিভাবে হলো? তুমি বলেছিলে যে তোমার মেয়ের আশেপাশে এমন কেউ নেই যে এই কাজ করতে পারে, তাহলে এইসব কি? মেয়েটির মা কাঁদতে কাঁদতে বললেন, ডাক্তার সাহেব, আমি নিজেও এই বিষয়ে জানি না। আমার মেয়ের সম্পর্কে এইরকম অনুভূতি হওয়ার পর থেকে আমার পা কাঁপছে। অন্তত একটি পরীক্ষা করে দেখুন, এবং আমি যা ভাবছি তা সঠিক না ভুল তা খুঁজে বের করুন, কারণ এখন পর্যন্ত আমি অন্য কোথাও এটি পরীক্ষা করিনি। আপনি আমাকে ভালো করেই জানেন, তাই আমি আপনার কাছে এসেছি। পরীক্ষা করে বলুন আমি যা ভাবছি তা সঠিক না ভুল। যদি আমি যা ভাবছি তা মিথ্যা প্রমাণিত হয়, না হলে আমি বেঁচে থাকতেই মারা যাব। এখন আমি তার বাবার কাছে কি অজুহাত দেব? এখন আমার জীবনে সেই ঝড় আসবে যে আমার জীবন চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম যে খামোখা সন্দেহ করো না, আগে তোমার মেয়েকে পরীক্ষা করতে দাও। যতক্ষণ পর্যন্ত না রিপোর্ট আসে তারপর কোনো অনুমান করো না। কিন্তু যখন আমি তাকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে গেলাম, তখন আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকানোর সাথে সাথে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি ভাবতেও পারিনি যে আবারও একই ঘটনা ঘটবে। আমি মেয়েটির মাকে সত্য কথা বললাম। সে বলল, এটা বলো না, এটা মিথ্যা। আমি আমার মেয়ের সম্পর্কে কোনো অপরাধীকে চিনি না। ডক্টর সাহিবা, তুমি আমাকে সন্দেহ করতে পারো এবং ভাবতে পারো যে এই কেমন মা যে তার মেয়ের সম্পর্কে একটি জিনিসও জানে না, কিন্তু আমি শপথ করছি আমি সত্যিই জানি না যে এইসব কিভাবে ঘটছে। ডাক্তার শাবানা বললেন, আমি তার মাকে বলেছিলাম যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ শুধু ওষুধ ব্যবহার করলেই ব্যাপারটা সেরে যাবে, তোমার আগের মতো সমস্যা হবে না। কিন্তু যদি বারবার এমনটা হয় তাহলে তোমার মেয়ের স্বাস্থ্যের অবনতি হবে। খুব অল্প বয়সে মেয়ের জন্য এই ধরনের ঘটনা খুবই বিপজ্জনক। তুমিও জানো না তার স্বাস্থ্য কেমন। একজন তরুণী এবং অন্যজন দুর্বল এবং ভঙ্গুর। তোমাকে তার যত্ন নিতে হবে। আমার কথা শুনে সে বলল, আমি অবশ্যই তার যত্ন নেব, তাকে ওষুধ দাও। কিন্তু আমার মেয়ের অপরাধী কে তা বলো। আমার ক্লিনিকে বসে মহিলাটি কাঁদতে শুরু করে। আমি বললাম, আমিও এটা বুঝতে পারছি না। আমি অনেকবার তোমার মেয়েকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে কাউকে অপরাধী হিসেবে দেখে কিনা। সে স্পষ্টভাবে আমাকে অস্বীকার করে। সে বলল, এটা আজ পর্যন্ত ঘটেনি, আর আমি এমন কাউকে দেখিনি। কেউ আমার দিকে খারাপ চোখে তাকিয়ে আছে, আমাকে স্পর্শ করার চেষ্টা করছে। যা কিছু ঘটে তা হঠাৎ করেই। আমি এই ব্যাপারটা সম্পর্কে কিছুই জানি না। আমি ভেবেছিলাম হয়তো এটাই শেষবার, এখন এই মেয়ের সাথে কোনো ব্যাপার হবে না। কিন্তু এই ঘটনার পর মাত্র কয়েকদিন কেটে গেছে, অর্থাৎ 2 থেকে 3 মাস হয়েছে। সেই মহিলা তার মেয়েকে নিয়ে আবার আমার ক্লিনিকে এসেছিলেন। এবার তাকে দেখে আমার রাগ হয়ে গেল। আমার মনে হলো এই লোকেরা ইচ্ছাকৃতভাবে এমনটা করছে, কারণ এটা কখনোই সম্ভব নয় যে একটি মেয়ে শিশুর প্রত্যাশা অনুযায়ী জন্ম হয় এবং তার মা বা তিনি কিছুই জানেন না যে এইসব কিভাবে ঘটছে। এবার আমি আল্ট্রাসাউন্ড করারও চেষ্টা করিনি। আমি কেবল ওষুধ লিখে দিয়েছিলাম এবং তাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু মেয়েটির মা খুব বিরক্ত হয়েছিলেন। তার চোখ থেকে জল ঝরছিল এবং তার হাত কাঁপছিল। সে বলল, আমার মেয়ে সন্তানের সাথে যদি আবার এমন হয় তাহলে আমি কোথায় যাব? যদি এমনটা হয় তাহলে আমি কি করব? আমি বললাম, শুনুন, আজকের পৃথিবীতে তুমি আমাকে যতটা বোকা ভাবছো কেউ ততটা বোকা নয়। তোমার মেয়ের সাথে যাই ঘটুক না কেন, অপরাধী অবশ্যই তোমার ঘরে উপস্থিত থাকতে হবে, অথবা অন্য কোনো বিষয় আছে যা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। যদি না হয় তাহলে তোমার মেয়েকে রক্ষা করা উচিত এবং তাকে সব সময় তোমার সাথে রাখা উচিত। আমি মনে করি না যে তুমি যদি তাকে সব সময় তোমার চোখের সামনে রাখো তাহলে এমন ঘটনা ঘটতে পারবে। আমি এটা কিভাবে করতে পারি? আমি আমার মেয়েকে স্কুলে পাঠাই এবং কিছুই করি না। এই মাত্র আমি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, ঠিক তখনই আমার ক্লিনিকের দরজায় দস্তক পড়ল। প্রায় একই বয়সী আরেকটি মেয়ে তার মায়ের সাথে আমার ক্লিনিকে প্রবেশ করলো। আমাকে দেখার সাথে সাথেই সে বলল, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে এবং আমাকে এটা একাই করতে হবে। এই লোকেরা একে অপরের মুখোমুখি হতে চায় না। আমি দেখলাম সেই মহিলারও 12 থেকে 13 বছরের একটি মেয়ে ছিল এবং সে নিজেও খুব বিরক্ত ছিল। তার চোখ দিয়ে
দিয়ে জল ছড়ছিল। আমি তাকে দেখেছি, মনে হচ্ছিল তার অবস্থাও প্রথমটির মতোই। আমি প্রথম মহিলাটিকে তার বাড়িতে পাঠিয়ে দ্বিতীয় মহিলার কাছে এগিয়ে আসলাম, কারণ সে প্রথমবার ছিল, তাকে সময় দেওয়ার প্রয়োজন ছিল। আমি তার কাছে গিয়ে বসলাম এবং দেখলাম তার মেয়েও পেটে ব্যথায় ভুগছে এবং মহিলাটি বলতে শুরু করলেন যে আমি আমার মেয়ের পেটে ব্যথা নিয়ে খুব চিন্তিত, তার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে যা কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই ঘটে। আমি মেয়ের দিকে তাকালাম এবং তার চেহারা দেখে বুঝতে পারলাম যে তার সাথেও একই ঘটনা ঘটেছে। আমি তাকে আল্ট্রাসাউন্ডের জন্য রুমে পাঠিয়ে দিলাম। আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রথম মেয়ের মতো এই মেয়েরও একই ঘটনা ঘটেছে। এবার আমার খারাপ লাগতে শুরু করলো এবং আমার মন খারাপ হয়ে গেল। আমি তার মাকে স্পষ্ট করে সত্যটা বললাম এবং বললাম যে তোমার মেয়ে গর্ভবতী। সে মাথা ধরে বসে বলল আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। আমি তাকে আগের মেয়ের কথাও বলেছিলাম, কারণ এখন মায়েদেরও এই বিষয়ে ভাবা উচিত। আমি বললাম তোমার নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে, তোমার মেয়ের সাথে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে যার ফল বেরিয়ে এসেছে। তুমি যা বলছো তা সত্য নয়। আমি তোমার মেয়েকে দোষ দিচ্ছি না, বরং তোমার সামনের বাস্তবতাটা দেখো। এটা হতে পারে না যে তোমার মেয়ের সাথে কিছু হয়নি এবং এরপর এই ঘটনাটি ঘটেছে। তোমার বাচ্চাদের যত্ন নেওয়া উচিত, তোমার তাদের উপর নজর রাখা উচিত। আমি যখন সেই মাকে এই কথা বললাম তখন সে কাঁদতে শুরু করে বলল ম্যাডাম এটা আমার দোষ নয়, আমার মেয়ে বাসে করে স্কুলে যায়, বাড়ি ফিরে খেলতে যায়। আমি যখন তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম যে এই মেয়েটি এবং প্রথম মেয়েটি একই এলাকায় থাকে, একই স্কুলে পড়ে এবং একে অপরকে চেনে। তাদের গল্পগুলো একই রকম ছিল। আমি বললাম যেহেতু আমি একজন ডাক্তার তাই এই সাধারণ মহিলাদের তুলনায় আমার অনেক বেশি অন্তর্দৃষ্টি আছে। দয়া করে আমাকে একদিনের জন্য আপনার বাচ্চাদের সাথে থাকতে দিন। যখন আমি তাদের সাথে থাকবো তখন আমি জানতে পারবো যে এত ভয়াবহ ফলাফল কিসের কারণে হচ্ছে। পরের দিন আমার ছুটি ছিল। আমি সেই বাচ্চাদের স্কুলে গেলাম। স্কুলে এমন কোনো পরিবেশ ছিল না যা আমাকে সন্দেহ করে। মালি, প্রহরী সবাই খুব খুশি মানুষ। তারপর হঠাৎ আমি খবর পেলাম যে অনেক মেয়ের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। জানা গেল যে এই সবই সুইমিং পুল থেকে ছড়িয়ে পড়েছিল। সেখানকার একজন পরিচ্ছন্নতা কর্মী মাঝে মাঝে পুলে গোসল করতেন এবং সুইমিং পুলে ভুল কাজ করতেন। একটি ছোট্ট অবহেলা অনেক মেয়ের জীবনকে অনেক কঠিন করে তুলেছিল, কারণ মাঝে মাঝে যখন এই পরিচ্ছন্নতা কর্মী সুইমিং পুলে গোসল করেন তখন তিনি হাত দিয়ে সুইমিং পুলের এক পাশে চলে যেতেন এবং ভুল কাজ করতে শুরু করতেন এবং এর ফলে পানিতে সংক্রমণ ছড়িয়ে পড়ত, যার ফলে এইসব মেয়েদের সাথে ঘটেছিল। তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।